এলপিজির যে বর্তমান প্রাইসিং ফর্মুলা আছে যেভাবে এলপিজি প্রাইসিং ফর্মুলা করছে এবং এমআরপি যেভাবে নির্ধারিত হয়, এটির মধ্যে বেশ খানিকটা গলদ আছে। প্রাইস ক্যালকুলেশনস যে প্রসেসটা, সেই প্রসেসটা রিভিজিট করা দরকার। এখন আজকের যে প্রসেসটা, সেই প্রসেসটা আ বাজারে গ্রহণযোগ্য না। ভোক্তা সংরক্ষণকে অ্যাড্রেস করতে হবে যে ক্রস সেলিং যাতে বন্ধ হয়। প্রাইস নেগোশিয়েট করছেন কিংবা প্রাইস ক্যালকুলেট করছেন, যিনি করছেন উনার আরো বেশি রিসার্চ দরকার, আরো বেশি ইনফরমেশন দরকার। এটিরও বেশি গ্রাহক বর্তমানে এলপিজি ব্যবহার করে। আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ রাজা, চিফ মার্কেটিং অফিসার, মেঘনা ফ্রেশ এলপিজি। বাংলাদেশের গৃহস্থলী, রেস্টুরেন্ট, কলকারখানা অথবা যানবাহন প্রতিটি ক্ষেত্রে রয়েছে এলপিজির চাহিদা। সারা বাংলাদেশে এলপিজির এই চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাংলাদেশের প্রতিটি কোণে এলপিজির এই বাড়তি চাহিদা মেটাতে ফ্রেশ এলপিজি গ্যাস ছড়িয়ে আছে আপনার নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানির নিশ্চয়তা নিয়ে। এলপিজি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের জানার আগ্রহ অনেক এবং বাংলাদেশে বর্তমানে এলপিজির পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ সমূহ নিয়ে আমরা কথা বলি ফ্রেশ এলপি গ্যাস আয়োজিত ফুয়েলিং বাংলাদেশের এই পডকাস্টে। আমাদের আজকের অতিথি যারা হুমায়ুন রশিদ, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং তিনি একই সাথে বাংলাদেশ এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন লোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। স্যার কেমন আছেন? জি, ভালো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ফর কামিং স্যার। স্যার, আপনি তো জানেন বর্তমানে এলপিজির একটা অরাজক অবস্থা চলছে। মূলত ৪.৫ কোটি পরিবারের দেশ বাংলাদেশ। আর এই ৪.৫ কোটির মধ্যে ১ কোটিরও বেশি পরিবার বর্তমানে এলপিজি ব্যবহার করছে। তার মানে এলপিজি সারা বাংলাদেশের মানুষের একটি অপরিহার্য পণ্য। এলপিজি ছাড়া বাসাবাড়ি, রেস্টুরেন্ট কোনো কিছুই চলছে না। অন্যদিকে যোগ হয়েছে ক্রমবর্ধমান হারে এলপিজি গাড়ির চাহিদা। বর্তমান সময়ে যে এলপিজি নিয়ে যে অরাজক অবস্থা চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচারগুলি ভেসে বেড়াচ্ছে, সেটি মূলত আমাদেরকে যারা আমরা এলপিজি নিয়ে কাজ করছি, আপনি স্যার লবের সাথে আছেন, আমাদেরকে বিব্রত করছে অনেক সময়। তো সাধারণ মানুষরা স্যার জানতে চায় এলপিজির যে বর্তমান সংকট, এই সংকট তো স্যার একদিনে তৈরি হয়নি। নিশ্চয়ই সংকটের পিছনে কোনো কারণ আছে। প্রকৃত সত্যটা মূলত মানুষ জানতে চায়। স্যার আপনি কি বলবেন সবাইকে? দেখেন, আমি ৩ টা পর্বে আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। ১ম এ বলতে চাই যে আমাদের অতীত নিয়ে, এলপিজির অতীত, এলপিজির ইতিহাস নিয়ে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে গত ১০ বছর ২০ বছর কোনো এলপিজির শর্টেজ হয় নাই, মার্কেট ক্রাইসিস হয় নাই। এলপিজির গ্রহণযোগ্যতাও বাজারে আজকের মতন ছিল না। কেন হলো তাহলে? এই এলপিজির গ্রহণযোগ্যতাটা হলো কারণ হচ্ছে সরকারের যে দায়-দায়িত্ব ছিল যে প্রতিটা নাগরিককে পারিতাপ কিংবা তাদের পরিবারকে আপনার এই পাইপলাইন গ্যাস সরবরাহ করা, যেটা সরকার ব্যর্থ হয়েছে। কিংবা সরকার এটাকে পলিসিগতভাবে না আসাতে আজকে আমাদের এই এলপিজি ব্যবহার ৪ ভাগের ১ ভাগ পরিবার আজকে এলপিজি ব্যবহার করে। বর্তমানে আজকে যেটা দাঁড়িয়েছে, অতীতের কথা বললাম যে কোনো অসুবিধা হয়নি। আজকে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সাময়িক। এটা গ্লোবাল সাপ্লাই চেইনের এফেক্ট। এই গ্লোবাল সাপ্লাই চেইনটা ইন্টারাপ্টেড হয়েছে। জাহাজ আসে নাই, কোনো না কোনো সাপ্লায়ারের পক্ষে এতগুলা একসাথে দেওয়া সম্ভব হয় নাই। এটা গ্লোবাল সাপ্লাই চেইনের উপর বাংলাদেশের এলপিজি সাপ্লাই, এলপিজি মার্কেট ডিপেন্ডেন্ট। এই গ্লোবাল সাপ্লাই চেইন যদি কোনো না কোনো জায়গায় ইন্টারাপ্টেড হয়, কোনো না কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশ কেন প্রতিটা দেশই এই জায়গাটাতে একটা সমস্যায় পড়েছে। এর জন্য কিন্তু এনার্জি সিকিউরিটি পলিসি দিয়ে প্রটেক্টেড করতে হয়। এটা কিন্তু পলিসি দিয়ে সরকার প্রটেক্টেড করেন নাই। সরকার যখন যে এসছেন, সে তার মনের মতন করে এই পলিসিগুলাকে তৈরি করেছেন, যেটা এলপিজি যে যারা ভোক্তা, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের পরিবার কিংবা ধরেন মফস্বল শহরের পরিবার কিংবা যারা নট প্রিভিলেজড কমিউনিটির, আমি যেটা বলতে চাই, তাদের জন্য কিন্তু এই পলিসিটা তৈরি হয় নাই। সো যিনি পলিসি লিখেছেন কিংবা পলিসি নির্ধারণ করেছেন, তিনি একজন শহরের একজন প্রিভিলেজড কমিউনিটির মেম্বার। উনি যদি বুঝতেন, উনার যদি এতটুকু এমপ্যাথি থাকতো, তাহলে কিন্তু আজকে আজকে এই চ্যালেঞ্জটা ওই গ্রামে কিংবা যারা আন্ডার প্রিভিলেজড তাদের এই কষ্টটা আর হতো না। আজকে এই কষ্টটা হচ্ছে বিকজ অফ পলিসি। এই পলিসিটা আমি বলব যে রিফরমেশনস দরকার। আজকে আপনি জানেন নিশ্চয়ই
প্রায় ২৮টা ২৯টা লাইসেন্স লাগে। একটা ভদ্র দেশে, একটা সভ্য দেশে এই লাইসেন্সিং রেজিম আজকে পর্যন্ত আছে। এই ২৮টা ২৯টা লাইসেন্সের জন্য আমরা মানে আমাদেরকে রিনিউ করতে হয়। কোটি টাকার খরচ আছে এখানে। এই ২ টা জিনিস আপনি কেন চ্যালেঞ্জের মুখে পড়েছেন? এই পলিসি কেন রিফর্মেশন হচ্ছে না? এটা লোয়ের পক্ষ থেকে আমার জিজ্ঞাসা। স্যার এলপিজি নিয়ে তো আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ সরকারি বিভিন্ন সংস্থার সাথে, জ্বালানি মন্ত্রণালয়ের সাথে, বিপিসির সাথে, বিইআরসির সাথে বসছে এবং অনেকগুলি সিদ্ধান্ত আমরা দেখেছি তড়িৎ পদক্ষেপে উঠে আসছে। তো স্যার এই যে সরকারি যে সিদ্ধান্তগুলো, পজিটিভ সিদ্ধান্তগুলো আসলো, এটি কি আপনি কি মনে করেন এটি এই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে? আমার কাছে মনে হয় না। কেন না? আজকে যে সমস্যাটা হচ্ছে, আজকের সমস্যার সমাধান হয়েছে। ইট ইস লাইক ফায়ার ফাইটিং। ফায়ার যেখান থেকে জেনারেট করছে, ওই জেনারেট যাতে ভবিষ্যতে আর না হয়, এই প্রিকশনস টা কিন্তু পলিসি দিয়ে প্রটেক্টেড করতে হয়। তো আমরা স্যার জানি যে বর্তমানে যে এলপিজি মার্কেটটা আছে 1.8 মিলিয়ন আ মেট্রিক টন। এটি স্যার আগামী ৩০ সালে অবশ্যই ৩ মিলিয়ন ক্রস করবে। তাই যদি হয় পলিসি সংক্রান্ত যে বাধাটা আছে, এখনই আমাদের দূর করতে হবে। এই পলিসি সংক্রান্ত যে বাধাগুলি আছে যেগুলি আমাদের ৩ মিলিয়ন যেতে সমস্যা তৈরি হবে, এই সংক্রান্ত কোনো প্রস্তাব আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পেশ করেছি কিনা অথবা কনসার্ন মিনিস্ট্রিতে দিয়েছি কিনা, কনসার্ন রেগুলেটরি সংস্থাকে দিয়েছি কিনা? আমরা ফায়ার ফাইট আমরাও করছি লব থেকে। একটা হচ্ছে ১ম এ হচ্ছে যে আপনার মন্ত্রণালয়ের এখানে একটা খুব সাহসী উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। এইবার ১ম এবং এই উদ্যোগটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। যেটা হচ্ছে ১ নম্বর যে আপনার বাংলাদেশ ব্যাংকের রিফরমেশনস এর জন্য, বাংলাদেশের গ্রিন এনার্জির জন্য তার রিকমেন্ডেশন বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে ১। ২ নম্বর হচ্ছে এনবিআর এর কাছে ট্যাক্স রিলিফ এর জন্য বলেছে, কিন্তু এটা রংলি ন্যারেটেড হয়েছে এনবিআর এর কাছে। ৩ নম্বর হচ্ছে ওনারা যেটা চাচ্ছেন যে বিইআরসি যে প্রাইস রেগুলেট করে, এটার জন্য আবার হিয়ারিং এর দরকার আছে। এই হিয়ারিংটা কিন্তু ইমিডিয়েটলি হতে হবে। এটা আবার ব্যুরোক্রেটিক জালে যাতে না আটকে যায় যে স্যার। এই কিছু জায়গায় চেঞ্জ আসছে। কিন্তু এই চেঞ্জগুলা যে পুরা সামগ্রিক অর্থে আপনি যদি বলেন যে একটা বিপ্লবী চেঞ্জ নিয়ে আসতেছে, আসলে তা না। এটা জট বেঁধেছিল, একটা গিঁটটা ছিল। এটাকে কেবল টেম্পোরারিলি সমাধান করা হয়েছে টেম্পোরারির জন্য। এটা লং টার্মে যদি আপনি দেখেন, তাহলে এখানে অনেকগুলা জিনিস লোয়াবের সাথে সরকারের প্রতিনিয়ত বসে কি চ্যালেঞ্জ ভবিষ্যতে আসতে পারে। ২০৩০ সালে যখন ৩ মিলিয়ন টনসের বাজার হবে, তখন কি দাঁড়াবে? এটা কিন্তু আজকেই এই পলিসিগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারকে ওপেন মাইন্ডেড হয়ে আসতে হবে। স্যার। সো আমরা স্যার মনে করি যে লোয়াবের যে বর্তমান নেতৃত্ব আছে তারা সরকারি যে আ নীতি নির্ধারণ সংস্থা তাদের সাথে মিলে এই পলিসি রিফর্মেশন এর জন্য যা করা দরকার তাই করবে। কিন্তু স্যার সাধারণ মানুষ মূলত এই পলিসির মধ্যে তো নাই। সাধারণ মানুষ জানতে চায় তার যে বর্তমানে সমস্যা ৳১৩০৬ টাকার যে এলপিজি তাকে কিনতে হচ্ছে ৳১৫০০ ৳২,০০০ কোনো ক্ষেত্রে আরো বেশি। এই যে এলপিজির যে অপ্রাপ্যতা এটা স্যার কবে দূর হবে? সাধারণ মানুষ জানতে চায় কবে নাগাদ তাদের কাছে এলপিজি সহজলভ্য হবে? তারা কবে সঠিক মূল্যে এলপিজিটা পাবে স্যার? আপনি কি কোনো আশাবাদ ব্যক্ত করতে পারেন স্যার? দেখেন, আমিও কিন্তু সাধারণ মানুষ। আমি যদি মানুষ হিসাবে চিন্তা করি, ইস আমি অসাধারণ কিছু না। আমরা চাই যেকোনো ভোক্তা তার নাগরিক অধিকারটুকু পাক। ১, নাগরিক অধিকারের ভিতরে এই জ্বালানিটা অন্যতম অধিকার। অবশ্যই। এবং এই অধিকার যদি কোনো একজন ভোক্তা না পায়, তাহলে এখানে বৈষম্য হয় এবং এখানে অস্থিরতা জন্ম নেয়। এই অস্থিরতা যাতে জন্ম না নেয়, সংসারে যদি অস্থিরতা হয় তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। আপনার আজকাল আমরা দেখি অনেক আ ইয়াংস, জেন জি, নেক্সট জেনারেশনস তারা স্টার্ট করেছে এই এই স্ট্রিট ফুড, ফিউশন ফুড। এর কিন্তু মূল জায়গাটা হচ্ছে এই জ্বালানি সরবরাহ। এই জ্বালানি সরবরাহ এলপিজি কিন্তু নিশ্চয়তা দিয়েছে এই জায়গাটাতে। তাহলে ভবিষ্যতে আগামী প্রজন্মরা যারা আসবে তারা উদ্যোক্তা হবে, বিনিয়োগকারী হবে এবং তারা ইভেনচুয়ালি ফ্র্যাঞ্চাইজি করবে, ম্যাকডোনাল্ডস এর মতন বড় চেইন করতে পারে। হোপ ফর দ্য বেস্ট। এর জন্য দরকার হচ্ছে এলপিজি সরবরাহ। এই সরবরাহের জন্য যে জায়গাটা আমি অত্যন্ত আশাবাদী
যে খুব শীঘ্রই আপনি যেটা জানতে চেয়েছেন, এই জানুয়ারি মাসের শেষের দিকে, ফেব্রুয়ারির শুরুতে পুরাপুরি আগের অধ্যায়ে চলে যাবে। স্যার আমরাও আশাবাদী হতে চাই। কেননা সাধারণ মানুষ যে পরিমাণ ভোগান্তিতে পড়েছে এর আশু সমাধান দরকার। আর আমার মনে হয় ল আ তার যথোপযুক্ত ব্যবস্থা নিবে এই সমস্যার সমাধানের জন্য। স্যার আমি আরেকটা বিষয়ে মূলত আমাদের নজরে এসেছে যে বেশ গত কয়েক বছর যাবৎ মূলত বাংলাদেশে যে এলপিজি মার্কেটটা আছে, এলপিজি মার্কেটটা ছিল একেবারে নিরবচ্ছিন্ন। সাধারণ মানুষ এলপিজির উপর আস্থা এনেছে। যে কারণে ক্রমাগতভাবে বাড়ছিল এলপিজির চাহিদা। ১ কোটিরও বেশি গ্রাহক বর্তমানে এলপিজি ব্যবহার করে। এখনো পর্যন্ত আনট্যাপড আছে প্রায় ৩ কোটি পরিবার। তো বাংলাদেশ মূলত এই আনট্যাপড যারা আছে, যারা কাঠ কয়লা খড়ি পোড়াচ্ছে, তারাও মূলত এলপিজিতে কনভার্টেড হবে গ্র্যাজুয়ালি। এখন সাধারণ মানুষের যে প্রত্যাশা সঠিক মূল্যে এলপিজিটা পাবে। বাংলাদেশে এই প্রাইসিং এর নিয়ন্ত্রণ সংস্থা হলো এনার্জি রেগুলেটরি কমিশন। এনার্জি রেগুলেটরি কমিশন যে প্রাইসটা ভোক্তা পর্যায়ে দেয়, অর্থাৎ একটা ভোক্তাকে সর্বোচ্চ খুচরা মূল্য যেটি দেয়, সেটি দিয়ে মূলত কোনোভাবেই কোনো গ্রাহক এলপিজি পায় না। এটি হলো বাস্তবতা। তো আমরা মাঝে, মাঝে শুনে আসছিলাম যে এলপিজির যে বর্তমান প্রাইসিং ফর্মুলা আছে, যেভাবে এলপিজি প্রাইসিং ফর্মুলা করছে এবং এমআরপি যেভাবে নির্ধারিত হয়, এটির মধ্যে বেশ খানিকটা গলদ আছে। এ বিষয়ে স্যার আপনি কি বলবেন? আপনি যদি দেখেন যে কেন আজকে এই অবস্থা দাঁড়ালো, বিআরসি নির্ধারিত মূল্যে কেন ভোক্তারা পাচ্ছে না? এখানে সাপ্লাই চেইন ব্রেক করছে, ফলে আজকে এই এফেক্টটা আসছে। কিন্তু বিআরসিকে এই জায়গাটাতে আরো একটুখানি রিসার্চ থাকতে হবে। বিআরসিকে আরো বেশি বা জানতে হবে যে এই জায়গাটাকে এভয়েড করার জন্য কি করা দরকার? ১ ১ নম্বর যেটা আমি মানে থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তারা পুরোনো স্টাইলে প্রাইসিং করছে। এই প্রাইসিংটা যদি তারা চেঞ্জ করতে পারে, যেটা যারা ডিলার, ডিস্ট্রিবিউটর কিংবা রিটেইলার পয়েন্টে আপনি দেখবেন তাদের যে টাকা আসে, তাদের যে বিআরসি অনুসারে তারা যে পরিমাণ টাকা পাওয়া উচিত, এই টাকা দিয়ে তাদের দোকান, কর্মচারী ভাতা কিংবা অন্যান্য খরচ চালাতে পারবে। ডিস্ট্রিবিউটর তার পরিবহন, যেটা ৫ ঘন্টায় যাওয়ার কথা সেটা যদি ১৫ ঘন্টায় যায়, তাহলে সে কিভাবে তার খরচ এটাকে মেইনটেইন করবে? দেশের যে চ্যালেঞ্জ যেটা আছে সেটাকে বুঝতে হবে। এটা বিআরসি এর জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে ডেকে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করুক যে কি কস্ট হওয়া উচিত? এবং এই কস্টগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই রিটেইলার এই দামে বিক্রি করতে চাবে না কিংবা করবে না। কিংবা এই ব্যবসাটাকেই সে ডিসকারেজ করবে। এই জায়গাটাকে বুঝতে হবে। আপনি কিন্তু শহরে বসে আপনি আ মানে আলোচনা করছেন কিংবা প্রাইস নেগোশিয়েট করছেন কিংবা প্রাইস ক্যালকুলেট করছেন। যিনি করছেন উনার আরো বেশি রিসার্চ দরকার, আরো বেশি ইনফরমেশন দরকার। উনাকে আরো বেশি প্রত্যন্ত অঞ্চলে যেয়ে প্রাইসিং এবং ভোক্তার ক্যাপাসিটি অফ বাইং এই জিনিসটাও জানতে হবে। স্যার আমরা কিছুদিন আগেই দেখলাম যে বাংলাদেশে যে ডিস্ট্রিবিউটররা আছে, তারা এই প্রাইসিং সংকটে পড়ে এবং অ্যাভেইলেবিলিটির সংকটে পড়ে তারা ধর্মঘট পর্যন্ত ডেকেছে। এরপর দেখলাম তারা একটা দাবি তুলল, তাদের যে কমিশন নির্ধারিত করা আছে, এই কমিশনটা একেবারে অপ্রতুল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে ফর্মুলেশন আছে, এখানে একজন ডিস্ট্রিবিউটরের জন্য ধরা আছে ৳৫০। অর্থাৎ তিনি যখন একটা গ্যাস বেচবেন, তার সর্বোচ্চ কমিশন হচ্ছে ৳৫০ বেশি উনি নিতে পারবেন না। অন্যদিকে একজন রিটেইলার, তার ধরা আছে মাত্র ৳৪৫। তো ডিস্ট্রিবিউটর এবং রিটেইলারদের দাবি হলো এটাকে কমপক্ষে ৳৫০ করা হোক, ৳১৫০ করা হোক। তো এটাও আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে সাফিসিয়েন্ট না। কিন্তু আমার মনে হয় এই যে প্রাইসিং ফর্মুলেশন এ যে ঝামেলাগুলি আছে, যে আ যে সমস্যাগুলি তৈরি হয়ে আছে অলরেডি, এগুলির একটা আশু সমাধান দরকার। আরেকটা স্যার বিষয় আপনার একটু দৃষ্টিপাত করতে চাই। সেটা হলো প্রাইসিং ফর্মুলেশন এ যে প্রিমিয়াম ধরা আছে, অর্থাৎ একজন অপারেটর যখন প্রোডাক্টটা বাইরে থেকে নিয়ে আসে, তার যে প্রিমিয়াম ধরা আছে সেটা $১০৮। এই $১০৮ প্রিমিয়াম আপনি যদি বর্তমান প্রেক্ষাপট দেখেন, আমরা যে এলপিজি কিনছি এটা ১৪০, ৪৫, ৫০ কোনো ক্ষেত্রে $২০০ দিয়েও এলপিজি আনতে হচ্ছে। তাহলে বর্তমানে যে $১০৮ এর বিআরসি ধরে রেখেছে, এটা দিয়ে একজন অপারেটর কিভাবে অপারেট করবে? স্যার থেকে এটার আ আশু চেঞ্জের একটা পদক্ষেপ খুব জরুরি হয়ে পড়েছে। যদি আমরা চাই বিআরসি নির্ধারিত মূল্যেই ভোক্তা পণ্যটি কিনবে, তাহলে এই প্রাইসিং ফর্মুলেশন চেঞ্জ একদমই অপরিহার্য স্যার। এই ব্যাপারে স্যার আপনাদের আশু উদ্যোগটা কি?
আমরা ১ম এ চাচ্ছি যে জিনিসটা সেটা হচ্ছে যে এই প্রাইস মানে প্রাইস যে ক্যালকুলেশনস যে আ ইয়া ইয়েটা আছে, প্রসেসটা আছে, এই প্রসেসটা রিভিজিট করা দরকার। এখন আজকের যে প্রসেসটা, সেই প্রসেসটা আ বাজারে গ্রহণযোগ্য না। জি স্যার। ১। ২ নম্বর হচ্ছে আজকে কিন্তু এটা প্রতিনিয়তই আপনার প্রিমিয়াম বাড়ছে। কারণ বৈশ্বিক অনেক রকম চ্যালেঞ্জ আসছে। ইসরায়েল যুদ্ধ অস্থিরতা, মিডল ইস্টে যেখান থেকে সাপ্লাই চেইন হয় সেখান থেকে অস্থিরতা। আপনি যদি দেখেন ২০৩০ সালে কি দাঁড়াবে? ২০৩০ সালে ৩ মিলিয়ন টনের বাজার আসবে। সেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন আরো বেশি হবে। আপনার রিটেইল পয়েন্ট আরো বাড়বে, ডিলার বাড়বে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে আরো বেশি ফ্যাসিলিটেট করতে হবে। তাহলে কিভাবে করা যেতে পারে? এক হচ্ছে ১ম এ সাপ্লাই চেইন যাতে ইন্টারাপ্টেড না হয় ১। প্রিমিয়াম বাড়তে পারে, আপনার গ্লোবাল এনার্জি প্রাইস বাড়তে পারে। আপনার কিন্তু কোনো জায়গায় ইন্টারাপ্টেড হলে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি একটা থ্রেটের মুখে পড়বে। এইটাকে অ্যাড্রেস করার জন্য আপনার ডাউনস্ট্রিমে যতগুলা জায়গা আছে, একটা হচ্ছে ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার এরা যাতে কমফোর্টেবিলিটি পায়। তারা যাতে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে। তাদের ব্যবসা চালিয়ে যেতে হলে আমাদের দেশে যে আমাদের দেশে যে মুদ্রাস্ফীতি আমরা যেটা বলে থাকি সেটা যদি কনসিডার করেন তাহলে তাদের তো লাইফ কস্টটা আপনাকে মানে ব্যবসা করার জন্য এই কস্টটা দিতে হবে। আপনি যদি এই ৳৪০ দেন, সে ৳৪০ দিয়ে তার যে অপারেশনাল কস্ট আছে, তার যে বেতন ভাতা, দোকানের ভাড়া এগুলা যদি দেখেন, এটা দিয়ে কোনোভাবেই হয় না। জি, স্যার। ফলে তারা যে দাবিটা করেছে এটা ন্যায্য দাবি বলে আমি বিশ্বাস করি এবং আমরা লোয়াব থেকে মনে করি যে তারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, তারা আমাদের পরিবার, তারা আমাদের ভাই ব্রাদার। ফলে তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করেই আমরা একসাথে কাজ করতে চাই। এবং তাদেরকে যদি ব্লেম দেওয়া হয় যে তারা এই সিন্ডিকেশন এর সাথে জড়িত, আমরা সিন্ডিকেশন এর সাথে জড়িত, ইট গিভস আ রং সিগনালস ইন দি ইন্ডাস্ট্রি এবং ভোক্তা পর্যায়ে। এটা বন্ধ করতে হবে এই ধরনের কালচার যাতে ভবিষ্যতে না হয়। জি স্যার, অবশ্যই স্যার। বিআরসি যে প্রাইস নির্ধারণ করেছে স্যার, বিআরসি যে প্রাইস ঘোষণা করছে, এটি সর্বশেষ যে সংশোধন হয়েছিল, এটা ২০২২ সালে। তাও সীমিত আকারে সংশোধন হয়েছিল। এরপরও গত ৩ বছর যাবৎ কোনো রকম সংশোধনী করা হয়নি। অথচ ব্যয়ের সংকুলান যদি বলেন অনেক ক্ষেত্রে বেড়েছে। আ ইনফ্লেশন আপনি যেটা বললেন, ইনফ্লেশন হয়েছে। জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়েছে। কিন্তু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট কিন্তু এলপিজির যে প্রাইসিং আছে, সেখানে করা হয়নি। তো আমরা মনে করি নব যে কার্যকরী উদ্যোগ নিয়েছে পিআরসির সাথে মিলে এটার আশু একটা সমাধান করবে। আমি আপনার সাথে একটুখানি আরেকটু একাত্মতা জিনিসটা পোষণ করতে চাই। সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভোক্তা সংরক্ষণ ১ম একটা অধ্যায়। ভোক্তা সংরক্ষণ তারা কিন্তু বোঝে যে ভোক্তা কি চায় এবং ভোক্তার যে অধিকার সেটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়। তো ভোক্তা সংরক্ষণও এই জায়গাটা যদি রিভিজিট করে তারাও কিন্তু বুঝতে হবে যে না, আমরা কোনোভাবেই চাই না এখন পর্যন্ত কোনো লাইসেন্সই আজ পর্যন্ত কোনো লাইসেন্সই আপনার কোনো ভোক্তাকে কোনোভাবে রং ইনফরমেশন দেয় নাই। ১২ কেজি মানে ১২ কেজি। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? জি স্যার। সমস্যাটা হচ্ছে কিছু অবৈধ লোকের এই যে মার্কেটে প্রাইসিং এর জন্য এখানে একটা একটা এই ক্রস ফিলিং এর জন্য এই যে এইসব তারপর গ্যাস স্টেশনে আপনার এলপিজি ভরে ফেলার জন্য কিছু অসাধু লোকের জন্ম হয়েছে। এই জায়গা থেকে বের হতে হবে যাতে ভোক্তা ন্যায্য মূল্যে ন্যায্য ওয়েটের গ্যাস পায়। এই কাজটা কিন্তু ভোক্তা সংরক্ষণকে অ্যাড্রেস করতে হবে। যে ক্রস ফিলিং যাতে বন্ধ হয়। জি স্যার। স্যার আর ক্রস ফিলিং এর ক্ষেত্রে আরেকটু স্যার বলতে চাই যে ক্রস ফিলিং মূলত বাংলাদেশে যেটি হয় সেটি হলো আ ভ্যাটের অনৈতিক সুবিধা নিয়ে এই ক্রস ফিলিংটা হচ্ছে মূলত। তো আমরা যে আ ভ্যাট আমরা দেই অর্থাৎ 7.5% ভ্যাটটা দেই যে আমাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে লোয়াব আ একটা প্রস্তাব আমার জানা মতে লোয়াব একটা প্রস্তাব দিয়েছে। যেখানে আ সরকার সে যে ভ্যাট আহরণ করে, এই ভ্যাট আহরণের পরিমাণও অনেক বাড়বে। আ লোয়াব যেটা প্রস্তাব করেছে সেটি হলো ইম্পোর্ট স্টেজেই ভ্যাটটাকে কালেক্ট করে নেওয়া। যতটুকু ভ্যাট অথবা ট্যাক্স আছে এটি কালেক্ট করে নেওয়া। তো এটির ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ স্যার এখনো গ্রহণ হলো কি? অথবা কবে এটার বাস্তবায়ন হবে? যেটা মূলত স্যার এই ক্রস ফিলিং রোধে এক ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে হয়।
আপনার এর জন্য প্রথমত আমি যে জিনিসটাকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে মন্ত্রণালয়। জি স্যার। মন্ত্রণালয় তার সময় উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা হচ্ছে তারা বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি দিয়েছে। তারা বিআরসিকে একটা চিঠি দিয়েছে। তারা আ আ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদেরকেও একটা চিঠি দিয়েছে। এনবিআরকে চিঠি দিয়ে তারা ট্যাক্স কমানোর জন্য সুপারিশ পাঠিয়েছে। এবং এনবিআর একটা ট্যাক্স রিলিফ দেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা আমাদের যারা সেক্টরের সাথে জড়িত, তাদের সাথে কথা না বলেই তারা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এখানে একটা রং ক্যালকুলেশন আছে। আপনারা যে থেকে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন মন্ত্রণালয়ের সাথে, সেখান থেকে এর যে প্রস্তাব, সে অনুযায়ী সরকার আমার মনে হয় খুব সাহসী একটা পদক্ষেপ নিয়েছে। এলপিজি ইন্ডাস্ট্রিকে গ্রিন ইন্ডাস্ট্রি ঘোষণা করা, এটা একটি বড় পদক্ষেপ। এটা থেকে আমার মনে হয় এর যে সদস্যরা আছে, তারা ফাইন্যান্সিং এর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবে। এটা এই আ এই উদ্যোগের ক্ষেত্রে স্যার কিভাবে উপকৃত হবে? এই সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা এটা? আ আপনার সাথে আমি যদি খোলাখুলি কথা বলি, এটা যদি কিছুই না হয় তাহলে লোয়াবের যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু ব্যবসা করবেন। আর এটা হলে উপকৃত হবে সবচাইতে বেশি যিনি ভোক্তা। জি স্যার। ভোক্তারা যদি একটা কম দামে এলপিজি পায়, এটার জন্য দেশ কিন্তু উপকৃত হবে যে দেশে কার্বন এমিশন ইমপ্রুভ করবে। আজকে কিভাবে কার্বন এমিশন হচ্ছে? যে লোকটা আজকে এলপিজি ব্যবহার করেন, উনি যদি এলপিজি ব্যবহার না করতেন, তাহলে গাছ কাটতেন, গাছ কেটে খড়ি দিয়ে উনি রান্না করতেন। কি পরিমাণ কার্বন জেনারেট হতো? জি স্যার। এই কার্বন এমিশনের জন্য আমাদের ১ম এ যে জিনিসটা করা উচিত, এটা বোঝা উচিত যে এলপিজিতে হচ্ছেটা কি? এলপিজি কি পরিমাণ কন্ট্রিবিউট করছে? এই কন্ট্রিবিউশনটা যদি আপনি বোঝেন, এর ফিগার যদি দেখেন আপনারই মাথা খারাপ হয়ে যাবে যে এটা কিভাবে হয়? তাহলে এটাকে অ্যাড্রেস করে সরকারের ইমিডিয়েটলি এটাকে গ্রিন গ্যাস ডিক্লারেশন দিয়ে গ্রিন ফাইন্যান্সিং এর আন্ডারে নিয়ে এসে ভোক্তাদেরকে এই সুবিধাটা দেওয়া। এই দিলে দেশের সাধারণ জনগণ, জি স্যার। আজকে যারা ভোক্তা তারা উপকৃত হবে। স্যার আমরা জানি যে বাংলাদেশে যে এলপিজি ইম্পোর্ট হয় অর্থাৎ বাংলাদেশের টোটাল যে কনজাম্পশন এর 98% এর বেশি আমাদের যে লোকাল এন্টারপ্রেনাররা আছে, এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনের যে সদস্যরা আছে, তারাই মূলত বাংলাদেশের চাহিদা মেটায়। সরকারি একটা সংস্থা আছে যেটি মূলত আ আ এলপিজি লিমিটেড। তারা মূলত বাংলাদেশে 1.5 থেকে একটু কিছুটা বেশি হয়তো কনজাম্পশন আ কনজাম্পশনের যোগান দেয়। তো আমরা খুব রিসেন্টলি লক্ষ্য করলাম যে সরকার এই সংকটের সময় আ বিপিসির মাধ্যমে এলপিজি ইম্পোর্টের চেষ্টা করছে। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আমি এটাকে নিরুৎসাহিত করি না। আমার কাছে মনে হয় এটা সরকার যদি নিয়ে আসে এবং বাফার স্টক তৈরি করতে পারে, তাহলে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাড্রেস করা সম্ভব হবে। জি স্যার। তবে এই জিনিসটা সরকার যাতে মাথায় রাখে যে প্রাইভেট সেক্টর ম্যানেজ করেছে এই টোটাল সাপ্লাই চেইন, কোটায় টোটাল ডিস্ট্রিবিউশনস, টোটাল ভোক্তাদের কনফিডেন্স পাওয়া পর্যন্ত। জি স্যার। এই জায়গাটা প্রাইভেট সেক্টর কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত কনফিডেন্সের সাথে হ্যান্ডেল করেছে, যেটা এই পাবলিক সেক্টর কতখানি পারবে। অতীতের অভিজ্ঞতার আলোকে আপনি যদি দেখেন তাদের ফ্যাসিলিটিস ছিল, তাদের তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সবকিছু থাকার পরেও তারা কেন এই 1.5% এই জায়গাটাতে উনারা ফাইট করছেন। আপনি যদি দেখেন উনারা কেন 10% করতে পারছেন না? এই 10% যদি করতেন তাহলে আজকে এই স্বল্পতা হতো না। তারা এই জায়গাটাতে উনাদেরকে অনেক বেশি পজিটিভ মাইন্ডে আসতে হবে। এখানে যাতে আবার নতুন করে আরেকটা পলিসি দিয়ে প্রাইভেট ইনভেস্টমেন্টস, যেখানে হাজার, হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, যেখানে কোটি, কোটি লোকের কর্মসংস্থান হয়েছে, এটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। কিন্তু স্যার তারপরেও মনে হয় যে বর্তমানে সংকটে প্রাইভেট সেক্টরে যারা ইনভেস্ট করেছে, তাদের যে ইনভেস্টমেন্টটা আছে এটা সুরক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাতে তারা আরো স্ট্রেংথেন হতে পারে, তারা এলপিজির এই ক্রাইসিসটা আবার যাতে ফিরে না আসে তার জন্য তারা ইকুইপড হতে পারে স্যার। এটা আমি ডিসকারেজ করি না। আমি বলি যে যাতে প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিশনস, যদি ফেয়ার কম্পিটিশন এ উনারা আসেন, জি স্যার। এটা আমি এনকারেজ করি। এটা যাতে ফেয়ার কম্পিটিশন হয়
এখানে যাতে বিপিসি যাতে ট্যাক্স রিলিফ না পায়, প্রাইভেট সেক্টর যে ট্যাক্স দেয় বিপিসিও যাতে সেই ট্যাক্সটা দেয় এবং উনারা যাতে কম্পিটিটর হিসাবে আসেন। জি স্যার। উনারা যাতে কম্পিটিটর হিসাবে যদি আসেন তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাই। তো স্যার আপনি লবের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশে এলপিজি ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শুধু তাই না, আপনি বাংলাদেশের এনার্জি সেক্টরের একটা অন্যতম নাম, একটা অন্যতম আ স্তম্ভ। আ বর্তমানে যে সংকট চলছে স্যার, সাধারণ মানুষ একেবারে নাভিশ্বাস। তারা এলপিজি পাচ্ছে না। তারা বেশি মূল্য দিয়েও এলপিজি পাচ্ছে না। তো আপনি যে আশ্বস্ত করলেন এই মাসের শেষের দিকে এলপিজি এভেইলেবল হয়ে যাবে। সাধারণ মানুষ তার হাতের নাগালের মধ্যে এলপিজি আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। জি স্যার। এলপিজি আছে, এলপিজি সরবরাহ আছে। তবে একটা বাজারে প্যানিক সৃষ্টি হয়েছে। এই প্যানিক থেকে বেরিয়ে আসতে হবে। এলপিজি সরবরাহ স্বল্পতা আছে। এ মাসের শেষ না, তার আগেই আপনি হয়তো দেখতে পাবেন যে এলপিজি প্রচুর পরিমাণ বাজারে এসছে, যে এক্সট্রা সাপ্লাই আসছে। জি স্যার। সবশেষে স্যার আ আ আ সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তাদেরকে আরো একটু আশ্বস্ত হওয়ার জন্য যদি কিছু বলেন। আমি আমি যেটা বিশ্বাস করি এলপিজির একটা আ বা ইউটিলাইজেশনস আছে যেটা গ্রিন গ্যাস হিসাবে ব্যবহার হয় ১, সারা পৃথিবীতেই কিন্তু এলপিজির ব্যবহার আছে ২ এবং আমাদের দেশে আরো বাড়া উচিত এবং এটাকে সরকার যাতে প্রণোদনা দিয়ে এটাকে আরো এনকারেজ করে। প্রণোদনাটা কিছু না, আ ক্যাশ ইয়াতে না, যেটা হচ্ছে ট্যাক্স রিস্ট্রাকচার করে এবং লাইসেন্সিং এই ফিস গুলাকে রিস্ট্রাকচার করে এবং অন্যান্য জায়গায় যেগুলা অসাধু ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে ক্রস ফিলিং এবং সিলিন্ডার আ কাটাকাটি, এই জায়গাগুলো যাতে ডিসকারেজ করে এবং সরকার যাতে ল এনফোর্স করে এটাকে বন্ধ করে যারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী আছে এইসব ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেন। সরকারের কাজ হচ্ছে রেগুলেটেড যতখানি করবেন তার চেয়েতে বেশি ফ্যাসিলিটেট করবেন। যাতে সামনে আরো বেশি এই সেক্টর জব ক্রিয়েট করতে পারে এবং এই সেক্টর এনার্জিকে আরো বেশি সিকিউরিটি দিতে পারে। তাহলেই আমরা আগামী বাংলাদেশ দেখব, সুন্দর বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আজকের এই আলোচনা থেকে সাধারণ মানুষে এলপিজি সংক্রান্ত অনেক জিজ্ঞাসা প্রশ্নের উত্তর মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবৎ যে বানোয়াটে ও মিথ্যা খবর প্রচারিত হচ্ছিল, সেগুলির অনেকটারই সঠিক উত্তর মিলেছে। বাংলাদেশ সরকার এবং নীতি নির্ধারণী সংস্থাগুলো বেশ কয়েকদিন যাবৎ এলপিজি নিয়ে কাজ করছে। তারা এলপিজির এই সংকট মোকাবিলার জন্য অনেকগুলি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং নোয়া তার সদস্যদের নিয়ে এই পদক্ষেপগুলি বাস্তবায়নের চেষ্টা করছে। আমার মনে হয় খুব দ্রুততম সময়ের মধ্যেই এলপিজি যে বর্তমান সংকট চলছে এটি সুরাহা হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অতি সত্বরই এলপিজি অ্যাভেলেবিলিটি বাংলাদেশের যে কোনো প্রান্তিক খুঁজে পাবেন সঠিক মূল্যে এবং সঠিক সময়। ধন্যবাদ সবাই।